আমার বুকের ভেতরের ধকধক শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে। মিস্টার ইয়াসিন কিছুক্ষণ চারদিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, কারণ আমার সম্পদের ব্যাপারে সবাই যা জানে সত্যটা তা নয়। কথাটি শুনে আমার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। অতিথিদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। কেউ অবাক, কেউ কৌতূহলী, আবার কেউ ফিসফিস করে নানা কথা বলতে লাগলো। তিনি শান্ত গলায় বললেন, আমি সত্যি অনেক বছর আগে একজন সফল ব্যবসায়ী ছিলাম। কিন্তু কয়েক বছর আগে আমি আমার প্রায় সব সম্পত্তি একটি ট্রাস্টের নামে দান করে দিয়েছি। এখন আমার নামে যা আছে তা শুধু এই সাধারণ বাড়ি আর সামান্য কিছু সঞ্চয়। কথাগুলো শুনে আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। এতদিন যে বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে এসেছি তা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, তাহলে সেই বিশাল অট্টালিকা, সেই দামি গাড়ি, আপনার কোটি কোটি টাকার ব্যবসা? মিস্টার ইয়াসিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অট্টালিকাটি এখন একটি বৃদ্ধাশ্রম হিসাবে ব্যবহৃত হয়। গাড়িটি অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছিল, আর ব্যবসার অধিকাংশ শেয়ার আমি এতিমখানায়, হাসপাতালে আর শিক্ষাবৃত্তির জন্য দান করে দিয়েছি। মানুষের দোয়াই আজ আমার সবচেয়ে বড় সম্পদ। অতিথিদের মধ্যে অনেকেই বিস্মিত হয়ে হাততালি দিল। কেউ কেউ আবেগে চোখ মুছতে লাগলেন। কিন্তু আমার কাছে সব কিছু যেন দুঃস্বপ্নের মতো লাগছিল। আমি মনে মনে হিসাব করতে লাগলাম, তাহলে এতদিন আমি কিসের আশায় এই বিয়েতে রাজি হয়েছিলাম? আমার সমস্ত পরিকল্পনা কি তাহলে শেষ? মিস্টার ইয়াসিন আবার মাইক্রোফোন হাতে তুলে বললেন, আমি ইচ্ছে করেই গত কয়েক সপ্তাহ ধরে লিলির কাছে নিজেকে আর্থিক সমস্যায় পড়া একজন মানুষ হিসাবে উপস্থাপন করছিলাম। গাড়ি নষ্ট হয়েছে বলেছি, বিনিয়োগ আটকে গেছে বলেছি, এমনকি বিয়ের স্যুট কেনার জন্য ওর কাছ থেকে টাকা ধার চেয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম সে আমার পাশে থাকে কিনা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি জানতাম আমি কখনোই তার কষ্টের কথা ভেবে সাহায্য করিনি। আমার মনে মনে শুধু একটা চিন্তাই ছিল, বিয়েটা কোনোভাবে হয়ে যাক, তারপর সব সম্পদ আমার হাতের নাগালে চলে আসবে। সেই লোভেই আমাকে অন্ধ করে রেখেছিল। হঠাৎ বাবা উঠে দাঁড়ালেন। তিনি সবার সামনে বললেন, আমি শুরু থেকে এই বিয়ের বিরুদ্ধে ছিলাম, কারণ